কামাল ভাই, বাংলাদেশের গণতন্ত্র গণতন্ত্র না একটি টপিক তুললেন তিনি। আপনার কাছে কি মনে হয়? জি, সঠিক বলেছেন তিনি। আমরা বিভিন্ন সময়ে যখন সুনির্দিষ্ট কোনো বিষয় আসে তখন আমরা বিচ্ছিন্নভাবে এই কথাটা বলি যে বাংলাদেশের সাথে অন্য কাউকে আর তুলনা করবেন না, বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের মতো, যেটা বিগত প্রধানমন্ত্রীও বলতেন। বর্তমান যারা আছেন তারাও হয়তো বলা শুরু করবেন কয়েকদিন পর। আবার এটাই তো বাস্তব, বাংলাদেশ তো আসলেই বাংলাদেশের মতো। কারণ বাংলাদেশের জন্ম থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত নানান সময়ে এমন এমন ঘটনা ঘটেছে যেটা শুধু বাংলাদেশেই ঘটেছে, যেই ক্ষেত্রে ওই যে বস টেলার্সের বিজ্ঞাপনের মতো যে আমাদের কোথাও আর কোনো শাখা নেই, আমরাই বাংলাদেশ গণতন্ত্রের শাখা নাই না? গণতন্ত্র বাংলাদেশ। আমরা আমাদের মতোই। আমাদের এখানে যখন অর্থনীতির কোনো সূত্র দেওয়া হয় বলে যেটা বাংলাদেশের সাথে যায় না বা বানায় না, কারণ বাংলাদেশ এই করেছে, ভাষার জন্য করেছে, ৭১ এই করেছে, ৬৯ এই করেছে, আমরা কিন্তু এরকম একটা যুক্তি দাঁড় করানোর চেষ্টা করি। ঠিক ইসলামিক ব্যাংক নিয়েও এখন যেটা রাজ্জাকি ভাই যথার্থই বলেছেন, এটা একটা প্রতিষ্ঠানে যদি কোনো অনিয়ম হয়ে থাকে বিচার অবশ্যই বিচারের আওতায় আনেন। কিন্তু আমরা দেখেছি বিগত আওয়ামী লীগ আমল বিচারের নামে ওখানে নিজস্ব লোক বসিয়ে দেয়া, যেহেতু বর্তমানে তিনি অত্যন্ত স্পর্শকাতর খুব বড় জায়গায় আছেন, ওনাকে ওখানে বসিয়ে দেয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে ওই কমপ্লিট করার জন্য, দখলবাজি কমপ্লিট করার জন্য, নিখুঁতভাবে করার জন্য ওনাকে দেয়া হয়েছিল। তো এখন এই অভিযোগগুলো তো সামনে আসছে, কিন্তু ট্র্যাজেডি হচ্ছে যখনই আমরা কথার সূত্র ধরে কোনো তথ্য আনি তখনই বলার একটা চেষ্টা করা হয় যে ওটা তো পুরনো কেস, তো আপনি পুরনোটাকে অপ্রাসঙ্গিক করে ফেলছেন। রাজ্জাকি ভাই তো যথার্থ বলেছেন, শেয়ার বাজার কেলেঙ্কারি বলতে কিছু একটা ঘটেছিল, ওটা এখন আলোচনায় নেই। এখনও কিন্তু ওই সিলসিলা ওখানে আছে, এখনও আছে, চলছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাক হওয়া, ওইটাও বাংলাদেশেই সম্ভব। বিশ্বের আর কোথাও ওইভাবে ঘটেছে কি না, তাহলে ওখানেও বলতে হবে যে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের মতোই। আর এখানে আমাদের একটা প্রবণতা আছে, আমরা কখনো কখনো বিভিন্ন বিষয়ে করি যে ঘটনা যা সেটারে ঢাকা দেওয়ার জন্য নানান কিছু সামনে নিয়ে আসি। যখন বাংলাদেশ ব্যাংকে ওই ঘটনা ঘটলো তখন আমরা বয়ান শুরু করে দিলাম যে ডক্টর আতিউর ছোটবেলায় কিভাবে পড়াশোনা করতেন। প্রসঙ্গ হচ্ছে টাকা চুরি, আমরা চাপ্টার করে ফেলছি যে তিনি ছোটবেলায় রাখাল বালক ছিলেন, খুব মেধাবী ছিল, রোল নম্বর এত ছিল, খুব গরিব ছিলেন। এগুলো কিন্তু এক ধরনের চাতুরি। আবার গেল আমলে রাজনৈতিক পরিস্থিতিতে আপনি দেখেন যখন কাউকে চরম নির্যাতন করা হয়েছে অথবা পিটিএ মেরে ফেলা হয়েছে, বলে হচ্ছে ও তো একটা বিএনপি অথবা জামাত, তার মানে হচ্ছে বৈধতা আছে। বিএনপি বা জামাত হলে তাকে মেরে ফেলার একটা বৈধতা আছে। এখন ইসলামিক ব্যাংক নিয়েও কিন্তু ওইটার একটা নমুনা আমরা দেখছি যে ওইটা তো জামাতের। তো ওইটা যখন জামাতের বা জঙ্গিদের বা আজে বাজে টাকা ওখানে, তো আপনি ওই টাকার ভাগ নিতে যান কেন আশপাশে, ওইটা দখল করতে যান কেন? ওটা তো নাপাক জিনিসের কাছে এস আলম সাহেবদেরকে পাঠান কেন? কত সুন্দর নাম এস আলম, এখন বিকৃতি করে আক্রান্তরা বলছে এসো আলম, তার মানে আলমকে আবার আনার একটা প্রক্রিয়া চলছে। আবার যখন খুরশিদ আলম সাহেবকে আনা হয়েছে তখন তো তাদের ওই আতঙ্ক আরও প্রাসঙ্গিকতা পাচ্ছে যে নমুনা তো সেটাই বলছে। খুরশিদ আলম সাহেবকে, তিনিও তো বাংলাদেশের ৫ আগস্টের ইতিহাসের অর্থাৎ মন্দ ইতিহাসের একজন, অর্থাৎ পলাতকদের একজন অথবা বিতাড়িতদের একজন। কারণ বাংলাদেশে এগুলো আপনি মুছে ফেলার চেষ্টা করলেও, আমরা না বলার চেষ্টা করলেও বাংলাদেশের মতোই। বিশ্বের কোথাও গভর্নর পালায় না, বাইতুল মুকাররমের খতিব পালান না, প্রধান বিচারপতি পালান না। আসলে তাদেরকে নিয়োগ দেওয়ার ব্যাপারে আলোচনা কেন হচ্ছে? এখন তো প্রাসঙ্গিকতা দেখা যাচ্ছে যে তারা চুরির কাজে খুব ভালো, সোজা বাংলা যদি আমি বলি, পাচারের কাজে খুব ভালো, টাকা সরানোর কাজে অত্যন্ত দক্ষ। কারো কি তাহলে প্রশ্ন যাচ্ছে, কারো কি এখন ওই ডিমান্ড তৈরি হয়েছে যে এক্সপার্ট লোক খুঁজছেন, যে এসব মন্দ কাজে এক্সপার্ট কে কে আছে খোঁজো, এরকমটা কি না? সেটা সরকারকে পরিষ্কার করতে হবে। তা না করে তারা যে বাহাস করছেন, এখন বাহাস করতে গিয়ে নিজেরা খেলো হয়ে যাচ্ছেন, মানুষ বিনোদন পাচ্ছে তাদের এইগুলো থেকে। আমরা যদি মনে করি যে সালাউদ্দিন কাদের চৌধুরী, সুরঞ্জিত সেনগুপ্তরাও সংসদে এসব করতেন, আপনি মিলিয়ে দেখেন এক একটা তাদের ওই বিতর্ক আর আজকের দিনের এই বাহাস বা বিতর্ক অনেক অনেক তফাৎ। আজকে এমন এমন বিষয়কে বিতর্কে নিয়ে আসা হচ্ছে, অর্থনীতির বিষয়, সময়টা কত জটিল। বাংলাদেশ অর্থনৈতিকভাবে যেটা দুর্দশার মধ্যে আছে সেটা কে না জানে। সরকারও তো ভালো করে টের পাচ্ছে যে একটা বাজেট দিতে গিয়ে কত কষ্ট হচ্ছে, সীমাহীন কষ্টের মধ্যে পড়ে গেছে সরকার।
তো একটা মোটামুটি একটা মার্জিনেও আনা যাচ্ছে না অর্থনীতিকে, কিন্তু বিশাল বাজেট দিতে হচ্ছে। তো এইরকম সময়ে ইসলামী ব্যাংক বা যে কোনো ব্যাংকে যদি আবারও সেই পুরনো কালচার শুরু হয় যে দখল করা, পরিস্থিতি তৈরি করা, একটা ব্যাংক ধসে গেলে কি অবস্থা হয়, যে 5টা ব্যাংকে একসাথে করে দেয়া হয়েছে, মার্জার বলা হয় যে করে দেয়া হয়েছে, আমরা জানি ওই ব্যাংকগুলোর কি অবস্থা যাচ্ছে। কর্মচারীরাও কিন্তু বেতন পাচ্ছে না ঠিকভাবে, গ্রাহকদেরকে ফেরত দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আবার অভয় দেওয়া হচ্ছে যে চিন্তার কিছু নেই, আশঙ্কার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। জি